হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো এবং পড়াশোনাও ভালো চলছে। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে অধ্যায় 2, বায়ুমণ্ডলের ধারণা, গুরুত্ব এবং বিভিন্ন উপাদান। আমরা জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি বুকসটা কভার করছি, যেটার নাম হচ্ছে আধুনিক ভূগোল ও পরিবেশ। ঠিক আছে, এটা ক্লাস 10-এর আমরা বুকসটা কভার করছি। ঠিক আছে, তো আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, তো বায়ুমণ্ডল বলতে তোমরা কি বুঝো? আমরা এর আগে যে পড়েছিলাম, ধরে নাও এটা আর্থ ছিল। আর্থ ছিল কি, আর্থ আছে, তো আর্থের মধ্যে ধরে নাও যে ক্রাস্ট, ম্যান্টাল অ্যান্ড কোর, এই যে অংশগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম, ঠিক আছে, এগুলো সব ক্লাস 9-এ অলরেডি পড়ানো আছে। তো এগুলো আমরা যে ভূমিকম্প কিভাবে হয় এবং জ্বালামুখী কিভাবে হয়, এগুলো সম্বন্ধে আমরা ক্লাস 9-এ কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশটা। ঠিক আছে, পৃথিবীর যে বাইরে লেয়ারগুলো আছে বায়ুমণ্ডলের। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের লেয়ার দেখার আগে আমরা এটাই ডিসকাস করব যে বায়ুমণ্ডল মানে যে অ্যাটমসফিয়ারটা আছে এটা কিভাবে তৈরি হলো। ঠিক আছে, তো চলো এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো এবং এই লেকচারটাকে তোমাদের খুব ভালো মানে লাগবে এবং এনজয় করো লেকচারটা। ঠিক আছে, তো পৃথিবীর চারদিকের মণ্ডল সমূহ, আমাদের পৃথিবীর চারদিকে কি আছে? আমাদের পৃথিবীর চারদিকে কি আছে? তো বায়ুমণ্ডল পাওয়া। ঠিক আছে, বায়ুমণ্ডলের আলাদা আলাদা করে কি আছে, লেয়ার আছে। ঠিক আছে, যেরকম তোমরা পড়েছো হয়তো যে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, মানে কোন লেয়ার কি আছে না আছে ওগুলো তোমাদেরকে নেক্সট যে লেকচার হবে সেখানে পড়িয়ে দেওয়া হবে, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা হয়ে গেলো, একটা হয়ে গেলো, এটা কি আছে, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মিজোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে এরকম করে মানে তোমার থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের কি আছে, বায়ুমণ্ডলের লেয়ারগুলো আছে। ঠিক আছে, তো আজকে আমরা যে মানে পৃথিবীর চারদিকের যে মণ্ডল সমূহগুলো পড়ছি, এটা যে আমাদের বাসযোগ্য পৃথিবী যে কয়েকটি মৌলিক মণ্ডলের সমন্বয়ে কি আছে, গঠিত আছে। ঠিক আছে, তো সেগুলোকেই আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো পৃথিবীর প্রধান মণ্ডল সমূহ, যে মণ্ডলের কথাগুলো আমরা বলছিলাম, সেই মণ্ডলগুলোর মধ্যে কি আছে, শিলামণ্ডল হয়ে গেল, জীবমণ্ডল হয়ে গেল, বায়ুমণ্ডল হয়ে গেল। ঠিক আছে, শিলামণ্ডল যেটাকে আমরা লিথোস্ফিয়ার বলি, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কঠিন পাথুরে স্তর। ঠিক আছে, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। ঠিক আছে, এটা পৃথিবীর কি হয়ে গেল, কেন্দ্র। এটা পৃথিবীর কি হয়ে গেল, কেন্দ্র। তো এখান থেকে যে এটা হয়ে গেল ভূপৃষ্ঠ। ঠিক আছে, ভূপৃষ্ঠ, আর এটা হয়ে গেল পৃথিবীর কেন্দ্র। তো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র, যে কেন্দ্র পর্যন্ত, ঠিক আছে, এটা কেন্দ্র হয়ে গেল। তো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কি আছে, কঠিন পাথরের স্তর আছে, যে তোমাদেরকে পড়িয়েছিলাম এখন, আগেও আমরা ডিসকাশন করলাম যে ক্রাস্ট, মেন্টাল কোর। ঠিক আছে, এগুলোই তো ছিল পৃথিবীর ভিতরে। তো এটাকেই আমরা কি বলি, এটা এই লেয়ারটাকে বলি আমরা কি, শিলামণ্ডল। ঠিক আছে, যেটা সবচেয়ে কি আছে, নিচে আছে। এবং তার উপরে আছে জীবমণ্ডল, যেখানে আমরা বসবাস করি, যেরকম উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে গঠিত প্রাণের স্তর। ঠিক আছে, সেটা হয়ে গেল জীবমণ্ডল। এবং বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, যেটা সাগর, মহাসাগর ও সমস্ত জলভাগ নিয়ে গঠিত অংশ। ঠিক আছে, ধরে নাও পৃথিবী আছে। ঠিক আছে, আমি ইন্ডিয়ার ম্যাপেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা ভারত হয়ে গেল। এবার দেখো, এটা কি আছে, এটা হয়ে গেল তোমার গিয়ে বে অফ বেঙ্গল। ঠিক আছে, বে অফ বেঙ্গল। ঠিক আছে, আর এদিকে হয়ে গেল আরব সি। ঠিক আছে, এদিকে কি আছে, আরব সি। তো এদিকে হয়ে গেল আরব সাগর এবং এদিকে কি হয়ে গেল, বে অফ বেঙ্গল। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে দেখো, বোঝার চেষ্টা করো। জীবমণ্ডল, আমরা কোথায় থাকি, আমরা ইসে থাকি, সাগরে, মহাসাগরে, না জলভাগে থাকি, যে কোনো জলভাগ হতে পারে। ওই এগুলোতে থাকি কি, এগুলোতে কারা থাকে, এগুলোতে পাওয়া মাছ থাকে। ঠিক আছে, কুমির থাকে, এরা থাকে জলে। কিন্তু আমরা কোথায় বসবাস করি, আমরা করি আমরা কোথায় করি, আমরা করি ল্যান্ডে। ঠিক আছে,
ভূমিতে। তো এখানে যে জীবমণ্ডল আছে, যেরকম উদ্ভিদ হয়ে গেল, প্রাণীকুল হয়ে গেল, যে আমরা বসবাস করছি, ঠিক আছে, তো এটা হয়ে গেল বায়োস্ফিয়ার। আর যেখানে ধরে নাও সমুদ্র আছে, নদী আছে, নালা আছে, ওগুলোতে যারা বসবাস করছে, সেটা হয়ে গেল হাইড্রোস্ফিয়ারটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নিচ্ছি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল করছি, কিন্তু বায়ুমণ্ডলটা আছে কি? ঠিক আছে, তো এখানে দেখছি যে বায়ুমণ্ডল কি, পৃথিবীর উপরিভাগে, ঠিক আছে, পৃথিবীর উপরিভাগে অদৃশ্য গ্যাসীয় চাদরটি পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই আমরা বায়ুমণ্ডল বলি। এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। পৃথিবীর উপরে কি আছে, তোমাদেরকে একটু আগেই বললাম যে অনেকগুলো লেয়ার পাবে বায়ুমণ্ডলে। ঠিক আছে, তো এগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? লেয়ারগুলো দেখতে পাচ্ছ? না, লেয়ারগুলো কি আছে, অদৃশ্য হয়ে আছে। এবং এগুলোতে কি ভরে আছে, গ্যাসগুলো ভরে আছে। ঠিক আছে, গ্যাস এর আগে দেখবো যেরকম CO2 হয়ে গেল, ঠিক আছে, নাইট্রোজেন হয়ে গেল, তারপরে তোমার আর্গন হয়ে গেল, ঠিক আছে, মিথেন হয়ে গেল, এগুলো গ্যাস আমরা আগে দেখব। ঠিক আছে, বাকি মণ্ডলগুলোর মতো বায়ুমণ্ডল ও জীবজগতের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানের যোগান দেয়। পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটি ঝুলে রয়েছে। তো পৃথিবীর যে অভিকর্ষ বল আছে, পৃথিবী কি করে, পৃথিবী সমস্ত জিনিসকে নিজের কেন্দ্রের দিকে কি করে, টেনে রাখে। ঠিক আছে, তো ওই জিনিসটারই কথা এখানে বলা হয়েছে। তারপরে বায়ুমণ্ডল কি এবং এর বিস্তারগুলো আমরা দেখব, তার সাথে সাথে সংজ্ঞা, পরিধি আর বৈজ্ঞানিক শাখার বিভাগ সমূহগুলো আমরা দেখব। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের ধারণা ও বিস্তার। বায়ুমণ্ডলের সংজ্ঞা: যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত আছে। ঠিক আছে, তো যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, ঠিক আছে, কি আছে এখানে, পৃথিবীর উপরে কি আছে, অদৃশ্য গ্যাসীয় আবরণ আছে, অতি সূক্ষ্ম ধূলিকণা, ছোট ছোট ধূলিকণা গুলো পাওয়া যাবে এখানে। তারপরে জলীয় বাষ্প গুলো কোত্থেকে আসছে, এর আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। ধরে নাও একটা সমুদ্র আছে, ঠিক আছে, তো সমুদ্রে কি হয়, সূর্য যখন এখানে দিনের বেলা কি করে, সূর্যের তাপ যখন সমুদ্রের কাছে এসে পৌঁছায়, তো এখান থেকে হিট হয়ে জলগুলো কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে উপরে চলে যায়। তো সেই জলীয় বাষ্পের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো পৃথিবীর আবর্তনের সাথে এটি কি হচ্ছে, আবর্তিত হচ্ছে। আবর্তন মানে কি, পৃথিবী যখন ঘুরছে নিজের কক্ষপথে। ঠিক আছে, তো এর উচ্চতার বিস্তার মানে কত দূর পর্যন্ত তুমি এই জিনিসগুলো পাবে। ঠিক আছে, আমরা তো ভূপৃষ্ঠে আছি, কিন্তু কত দূর পর্যন্ত তুমি বায়ুমণ্ডল গুলোকে পেতে পারো। ঠিক আছে, তো ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা বায়ুমণ্ডল বিস্তৃত। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে তোমরা যখন 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যাবা, তত দূর পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলটা পাবা। এবার ফ্লাইট যেটা, যে যে ইগুলো হয়, এরোপ্লেন গুলো যখন উপরে ফ্লাই করে, যখন উড়ে, তো 10,000 থেকে উপরে চলে যায়, 20+ উড়ে। ঠিক আছে, তো এরপর যে 20+ উড়ছে, ঠিক আছে, মানে 20,000 কিলোমিটার উচ্চতার উপরে যখন উড়ছে, তাহলে ওখানে গ্যাসটা কোত্থেকে আসছে, 10,000 কিলোমিটার উপরের তো কোনো গ্যাস নাই। ঠিক আছে, তাহলে 20,000 কিলোমিটার উপরে যে ফ্লাইটটা উঠছে, তো গ্যাস কোত্থেকে আসছে, তো অলরেডি আমরা নিচে থেকেই ফ্লাইটে গ্যাস গুলো ভরে নিয়ে যায়। ঠিক আছে, অক্সিজেনটাকে ভরে নিয়ে চলি, না হলে একটাও মানুষ সেখানে গিয়ে বাঁচবে না। বুঝতে পারলে? এবার এর ডেনসিটিটা দেখে নিচ্ছি, ঘনত্ব বন্টনটা। তো অভিকর্ষ বলের কারণে বায়ুমণ্ডলের মোট উপাদানের 97% পদার্থই ভূপৃষ্ঠ থেকে মাত্র 29 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এর মানে বুঝতে পারলা, এটা আমাদের ধরে নাও পৃথিবী হয়ে গেল। ঠিক আছে, পৃথিবীর, এটা ভূপৃষ্ঠ হয়ে গেল, ধরে নাও এটা পৃথিবীর মানে ভূপৃষ্ঠ হয়ে গেল। ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ হলো, এখানে কাউকে দাঁড় করিয়ে দিচ্ছে, কেউ এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমার কত কিলোমিটার, 29 কিলোমিটার। ঠিক আছে, 29 কিলোমিটার। তো এত দূর পর্যন্ত কি আছে, এত দূর পর্যন্ত তুমি 97% পদার্থ এখানে পাবে। সব রকমের গ্যাস কোথায় পাবে, এখানেই পাবে। বুঝতে পারলে, 29 কিলোমিটার অনলি। তাহলে যে সমুদ্র, যখন মাউন্ট এভারেস্টে যখন যে আরোহীরা যায় সেখানে,
তো তারা কিভাবে সার্ভাইভ করতে পারে? তাহলে ভাবো, তারাও অক্সিজেন মাস্ক লাগিয়েই ওখানে উঠে। দেখবা কোথাও যদি ছবি দেখেছো বা টিভিতে দেখেছো, তো দেখবা যে অক্সিজেন নিয়েই ওরা ওখানে ওঠে। ঠিক আছে, কারণ 29 কিলোমিটার উচ্চতার পরে আর কিছু না। তো গবেষণা শাখা 29 কিলোমিটার ঊর্ধ্বের অংশকে আমরা কি বলি? এরোনমি বলি। ঠিক আছে, 29 কিলোমিটার এখান থেকে ধরে নাও ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার এটা আছে 29 কিলোমিটার। ঠিক আছে, তো 29 কিলোমিটারের যে ঊর্ধ্বের অংশ, উপরের অংশ, সেটাকে আমরা কি বলি? এরোনমি। এবং নিচের অংশকে আমরা কি বলি? মেট্রোলজি। ঠিক আছে, বা আবহাওয়া বিদ্যাও বলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, তো বায়ুমণ্ডলের প্রধান গুরুত্ব, বায়ুমণ্ডলের প্রধান গুরুত্বগুলো কি আছে সেগুলোকেও দেখে নিচ্ছি। তো জীবন ধারণে কি করে সাহায্য করে? তারপরে তাপমাত্রা নিয়ন্ত্রণে। 3 নম্বর হচ্ছে রশ্মি শোষণ ও আবহাওয়া। জীব ধারণে কিভাবে সাহায্য করে দেখে নি। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বিশেষত অক্সিজেন ও নাইট্রোজেন সমস্ত জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে। আমাদেরকে বাঁচার জন্য কি প্রয়োজন আছে? কোন গ্যাস প্রয়োজন আছে আমাদেরকে? অক্সিজেন। ঠিক আছে, তো অক্সিজেন যদি না থাকে তো আমরা কি পৃথিবীতে সার্ভাইভ করতে পারবো? তো কি হবে উত্তর? না। এবং অন্যান্য পশু বা উদ্ভিদদের জন্য কি লাগে? CO2। ঠিক আছে, যেরকম আমাদেরকে অক্সিজেনের প্রয়োজন পড়ে, সেরকম উদ্ভিদদের কি প্রয়োজন পড়ে? CO2। তো একই ভাবে যদি দেখো, তো সব প্রাণী বা উদ্ভিদই হোক, সবাইকে বাঁচার জন্য কি প্রয়োজন আছে? অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, আর এটি উদ্ভিদের সালোক সংশ্লেষেও সহায়তা করে। ঠিক আছে, এবার তাপমাত্রা নিয়ন্ত্রণে কিভাবে? বায়ুমণ্ডল সৌরশক্তির কুপরিবাহী হওয়ায় তাপ ধরে রাখে। ঠিক আছে, এবং পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখে, যা জীবন গড়ে ওঠার অনুকূল। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এর আগের যে লেকচার গুলো নিয়েছিলাম সেখানে খুব ভালো করে বোঝানো হয়েছে যে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি কেন আছে। ঠিক আছে, কারণ এখানেও দেখে নাও যে এটা সূর্য হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের ভূপৃষ্ঠ হয়ে গেল। ভূপৃষ্ঠ হয়ে গেল, এটাকে, এটা ধরে নাও সমুদ্র হয়ে গেল। ঠিক আছে, এটা সমুদ্র হয়ে গেল। তো এখান থেকে এই হিটটা আসছে, তাপটা আসছে। ঠিক আছে, তো ভূমিতেও আসছে আর সমুদ্রতেও আসছে। ঠিক আছে, তো সমুদ্রের জল কি করে? সমুদ্রের জল কিন্তু ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডাও হয়। কিন্তু ভূমি কি হয়? ভূমি তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এবার ধরো এখান থেকে ধরে নাও 100% এখান থেকে ধরে নাও যে সূর্যের তাপ আসছে এবং ভূপৃষ্ঠে এসে যদি 49% পৌঁছায়। ঠিক আছে, তো এই 49% তো আবার রিলিজ করে দেয় পৃথিবী। কি করে দেয়? এই জিনিসটাকে আবার রিলিজ করে দেয়, মহাকাশে পাঠিয়ে দেয়। রিটার্ন 49 আসলো, 49-কে রিটার্ন করে দিল। কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে এখানে যে গ্যাস গুলো আছে, CO2 হয়ে গেল, এর উপরে শর্টস অলরেডি বানানো আছে যে গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে হয়। সেখানেও এই জিনিসটা ভালো করে বুঝতে পারবা। তবু আমি বলে দিচ্ছি, CO2 হয়ে গেল, CH4 হয়ে গেল। ঠিক আছে, H2O হয়ে গেল। যে এগুলো যে এখানে গ্যাস গুলো আছে, ঠিক আছে, এগুলো যে গ্যাস আছে, তো এই যে 100%, 100% যখন তাপ সূর্য, মানে সূর্যের যে 100% তাপ আমাদের ভূপৃষ্ঠে পৌঁছাতে পৌঁছাতে কত হয়ে যায়? 49%। এবার এই যে 49%ই যদি ভূমি রিলিজ করে দেয় মহাকাশে, তো পৃথিবী কি হয়ে যাবে? একদম জিরো হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। এবং 0 ডিগ্রিতে আমরা কি সার্ভাইভ করতে পারবো? 0 ডিগ্রিতে অনেক ঠান্ডা লাগবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করে এই গ্যাস গুলো যে এই যে রিটার্ন হচ্ছে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে যখন রিটার্ন হয়ে মহাকাশে যায়, সেই সময় এই যে গ্যাস গুলো আছে CO2, CH4, তারপরে H2O, এগুলো গ্যাস কি করে? এগুলো গ্যাস আটকে দেয়। ঠিক আছে, কারণ সূর্য থেকে আসছে লঘু তরঙ্গ, যখন আসার সময় কি করে? আসার সময় ধরে রাখে না, আসার সময় তো আসতে দেয়, যাও। কিন্তু যখন এখান থেকে ভূপৃষ্ঠ থেকে রিটার্ন করে, তো লঘু তরঙ্গে বের হচ্ছে। ঠিক আছে, মানে দীর্ঘ তরঙ্গতে এখানে তরঙ্গ কি হয়ে যায়? দীর্ঘ। এবং যখন আসে তখন কি থাকে? লঘু তরঙ্গ থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের যে পৃথিবীর গড় তাপমাত্রা সেটা 15 ডিগ্রিটা মেনটেন হয়ে থাকে।
বলেই আমাদেরকে না তো বেশি ঠান্ডা লাগে না তো বেশি গরম লাগে। তো সেই জন্য এখানে বলা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পারলে কমেন্ট করো এবং লাইক করে জানাও। ঠিক আছে, তারপরে 3 নম্বর কি হচ্ছে, রশ্মি শোষণ ও আবহাওয়া। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি যে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে সব ধরনের আবহাওয়াজনিত ঘটনা যেরকম বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত এই মণ্ডলেই সংঘটিত হয়। ঠিক আছে, তো যে পৃথিবীর যে ফার্স্ট লেয়ারটা আছে, যতগুলো ঘটনা 29 কিলোমিটারের মধ্যেই হচ্ছে। ঠিক আছে, যত রকমের ঘটনা হয় সব 29 কিলোমিটারের মধ্যেই হয়। ঠিক আছে, যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি। ঠিক আছে, তো এখান থেকে দেখো সূর্য থেকে যখন আমাদের ভূপৃষ্ঠে তাপটা আসছে, ঠিক আছে, যখন তাপটা আসছে আমাদের ভূপৃষ্ঠে, সেই সময় কি হয়, এখান থেকে সূর্য থেকে আল্ট্রাভায়োলেট কিরণগুলো যে আছে, ইউভি রশ্মিগুলো, ঠিক আছে, ইউভি রশ্মিগুলো যেগুলো গায়ে পড়লে হয়তো স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদের চামড়াতে কি হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আছে, সেগুলোকে যে বায়ুমণ্ডলের যে লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে পাবা ওজন, এই ওজনই কি করে, যে বাড়িতে চাল্লি রেখেছো, যেটা দিয়ে মানে আটাটাকে যে করে, তো ওই চাল্লির মতো কাজ করছে। ঠিক আছে, ওজনটা। ঠিক আছে, যে আল্ট্রাভায়োলেট কিরণগুলোকে কি করছে না, পৃথিবীর মধ্যে আসতে দিচ্ছে না। ঠিক আছে, ওখানেই ছেনে ওকে রিটার্ন করে দিচ্ছে। বুঝতে পারলে? তো রশ্মি শোষণ ও আবহাওয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার বায়ুমণ্ডলের উপাদানগুলো দেখব। ঠিক আছে, বায়ুমণ্ডলের প্রধান কটা উপাদান আছে, 3টি। ঠিক আছে, তার মধ্যে একটি কি আছে, যান্ত্রিক শক্তি। তারপরে দেখছি উপাদান সমূহের সংক্ষিপ্ত শ্রেণী বিভাগগুলো। গ্যাসীয় উপাদান, ঠিক আছে, একটা কি হয়ে গেল, গ্যাসীয় উপাদান। দ্বিতীয় হয়ে গেল জলীয় বাষ্প ও ধূলিকণা। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের প্রধানতম উপাদান হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ। ঠিক আছে, বায়ুমণ্ডলের যদি প্রধানতম উপাদান দেখো তো কি হবে, বিভিন্ন গ্যাসের কি আছে, মিশ্রণ আছে। বায়ুমণ্ডল কি আছে, বায়ুমণ্ডল কি আছে, বিভিন্ন গ্যাসের মিশ্রণই তো আছে, CO2, CH4, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোর কি আছে, মিশ্রণই তো আছে। হ্যাঁ কি না বলো? তো নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস একাই বায়ুমণ্ডলের মোট আয়তনে প্রায় 99% দখল করে আছে। ঠিক আছে, নাইট্রোজেন শুধু, নাইট্রোজেন কত করে রেখেছে, নাইট্রোজেন শুধু করে রেখেছে তোমার 78%। ঠিক আছে, নাইট্রোজেন কত করে রেখেছে, 78%। এবং অক্সিজেন কত আছে, অক্সিজেন কত আছে বলতে পারবে, 20%। ঠিক আছে, তো এটাকে এড করলে কত হয়ে যাবে, 98 পয়েন্ট সামথিং আসবে। তো ওটাই বলছে যে 99% এখানে কি করে রেখেছে, দখল করে রেখেছে। বুঝতে পারলেন? ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিভিন্ন গ্যাসের অনুপাত সাধারণত মানে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তো এখান থেকে যে 80 কিলোমিটার উচ্চতা আছে, এটা ভূপৃষ্ঠ হয়ে গেল, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার, ঠিক আছে, 80 কিলোমিটার পর্যন্ত কি থাকে, যে ওখানে যে গ্যাসের অনুপাত গুলো আছে, মানে যে ওখানে গ্যাস গুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকে, মানে ওখানে থাকেই থাকে, এই না যে আজকে আছে কালকে নাই পরশু নাই, এরকম না, ওটা অপরিবর্তিতই থাকে। ঠিক আছে, এবার 2 নম্বর দেখে নিচ্ছি জলীয় বাষ্প, জলীয় বাষ্প ও ধূলিকণাটা। এবার জলীয় বাষ্প বায়ুমণ্ডলে এর পরিমাণ 0 থেকে 4%। ঠিক আছে, 0 থেকে 4%। কার, জলীয় বাষ্প। আর এই 0 থেকে 4% জলীয় বাষ্প কোত্থেকে আসছে, যদি এটা সাগর হয়, তো সূর্যের তাপে কি হয়, এখানে বাষ্প উৎসর্জন হয়। ঠিক আছে, এই বাষ্প উৎসর্জন হয়ে কোথায় গিয়ে জমা হয়, মেঘ হয়ে জমা হয়। তো সেখানে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সে তার মাত্রা কতটি আছে, 0 থেকে 4%। ঠিক আছে, তো 90% জলীয় বাষ্প ভূপৃষ্ঠের 6 কিলোমিটারের মধ্যে থাকে। তো এই যে 4% আছে, এর 90% যে জলীয় বাষ্পগুলো আছে সেটা কোথায় পাবে, এই ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার, 6 কিলোমিটারের উপরে পাবে। ঠিক আছে, মানে এর মধ্যেই পাবা। তারপরে ধূলিকণা, যেটাকে আমরা কি বলি, এরোসলও বলি। তো এটা অতি শুকনো ধূলিকণা আগ্নেয়গিরির ছাই, কয়লার ধোঁয়া
ও লবণ কণা বা ঘনীভবনে সাহায্য করে। যদি তোমরা ধূলিকণা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, তো তোমরা দেখবা যখন যে সূর্যের কিরণ যখন তোমাদের বাড়িতে ঢুকবে, ঠিক আছে, সূর্যের কিরণ যখন তোমাদের বাড়িতে ঢুকবে, তো তখন দেখবা ওই যে সূর্যের লাইটে দেখবা ওখানে যে অনেক রকমের ছোট ছোট অতি শুকনো ধূলিকণা গুলো উড়ছে, ঠিক আছে। সেগুলোকে তুমি এইরকম খালি চোখে দেখতে পারবে না, সেই সময়ই মানে যে যখন রশ্মিটা আসছে সেই সময় দেখতে পাবে, ঠিক আছে। তো ওই যে অতি শুকনো ধূলিকণা গুলো আছে সেগুলোকে আমরা কি বলি, এরোসল বা ধূলিকণা। এবার বায়ুমণ্ডলের প্রায় স্থির গ্যাসের উপাদান সমূহ। প্রথমে তো দেখে নিচ্ছি স্থির গ্যাস, যে আমরা যে এখন পড়লাম যে স্থির গ্যাসগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আলোচনা করব। তারপরে আমরা দেখব পরিবর্তনশীল, আবার পরিবর্তন কোন কোন গ্যাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি, কি আছে, নাইট্রোজেন 78.084%, ঠিক আছে। অক্সিজেন আছে 20.946%। আর্গন, আর্গন আছে 0.934%, ঠিক আছে। হিলিয়াম আছে তোমার 0.000, এগুলো দেখে নিবা, ঠিক আছে। ক্রিপ্টন, তো সবচেয়ে এখানে কম কি আছে যদি পরিবর্তন গ্যাসের মধ্যে বলতে পারে, মানে অপরিবর্তিত গ্যাস, তো অপরিবর্তিত গ্যাসের মধ্যে সবচেয়ে কম কি আছে, হাইড্রোজেন, ঠিক আছে। 4টা শূন্য লাগানো আছে, তারপরে 5 আছে, ঠিক আছে। তো সবচেয়ে কম কার আছে, হাইড্রোজেনের। আর সবচেয়ে বেশি কার আছে, নাইট্রোজেনের, ঠিক আছে। তো এটা মনে রাখবা, হতে পারে তোমাদের শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যে সবচেয়ে যে বায়ুমণ্ডলে যে লেয়ার গুলো আছে, তো ওখানে যে গ্যাস গুলো পাওয়া যায়, তো সবচেয়ে বেশি গ্যাস কোনটাতে পাওয়া যায়, কোন গ্যাস পাওয়া যায়, ঠিক আছে। তো এবার দেখে নিচ্ছি আমরা পরিবর্তনশীল গ্যাসীয় উপাদানগুলো। এর মধ্যে এবার যে নিয়ন গ্যাস আছে, হিলিয়াম আছে, জিয়ানন আছে, ক্রিপ্টন আছে, এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এগুলো সক্রিয় না, এগুলো কি আছে, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। আবার নিষ্ক্রিয় গ্যাস বলতে তোমাদের অসুবিধা হচ্ছে নাকি, নিষ্ক্রিয় বুঝতে পারছো না। সক্রিয় গ্যাস যেরকম অক্সিজেন তো মজুদ আছেই আছে, অক্সিজেন তো আছেই, ঠিক আছে, CO2 ও আছে, ঠিক আছে। তো এগুলো অ্যাক্টিভ গ্যাস আছে যেগুলোর সাহায্যে আমরা কি করছি, বেঁচে আছি, ঠিক আছে। কিন্তু এটা কি আছে যে হিলিয়াম, জেনন, ক্রিপ্টন এগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে, এদের ভূমিকাটা তেমন নাই, বুঝতে পারলে। তো পরিবর্তনশীল গ্যাসীয় উপাদানের মধ্যে যাচ্ছে জলীয় বাষ্প, যেটা 0 থেকে 4% দেখে নিয়েছি। কার্বন ডাই অক্সাইড CO2, দেখো মাত্রা দেখো 0.033%। এবার এখান থেকে তোমরা ভাবো যে এইটুকু মাত্র গ্যাস আছে আমাদের বায়ুমণ্ডলে, আর এই গ্যাসটা কি করছে, গ্লোবাল ওয়ার্মিংটাকে নেওতা দিচ্ছে, নেওতা, নেওতা বুঝো, নিমন্ত্রণ দিচ্ছে, বুঝতে পারলে। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কে দায়ী আছে, এই গ্যাসটাই দায়ী আছে, কার্বন ডাই অক্সাইড। ভাবো যদি এই 1%ও হয়ে যায়, তো আমরা এখানে টিকেই থাকতে পারবো না, ঘর বাড়িতে হয়তো আগুন লেগে যাবে, গাছপালা আর থাকবে না বেঁচে, বুঝতে পারলে। এর দেখে নাও কতটি আছে। তো একে একে যে এই যে কার্বন ডাই অক্সাইড আছে, তো একে মেনটেন করার জন্য কি করতে হবে, যানবাহন কম করে চালাতে হবে, ঠিক আছে। যানবাহন কম করে চালাতে হবে বলতে কি, ইলেকট্রিসিটি যেগুলো আছে গাড়ি, সেগুলো চালালে অসুবিধা নাই, যেরকম টোটো হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যারা বেশি ধোঁয়া দিচ্ছে সেগুলো গাড়িটাকে নিষেধ করে দেওয়াই ভালো, ঠিক আছে। তারপরে আমরা এখানে দিকে দেখে নিচ্ছি CH4, মিথেন গ্যাস। এই যে CO2 আছে, এর কম্পেয়ারে 80 গুণ, ঠিক আছে, 80 গুণ কি আছে, মোর দেন পাওয়ারফুল আছে, ঠিক আছে, মানে শক্তিশালী আছে কে, মিথেন গ্যাস, বুঝতে পারলে। এর মাত্রাও দেখে নাও 178 আছে। তারপরে এগুলো যে আছে এগুলোর কোনো মানে মাত্রাগুলো এখানে এটা কমতে থাকে, কারণ পরিবর্তনশীল গ্যাস আছে না, তো কমতে থাকে বাড়তে থাকে, এগুলোর একুরেট কোনো মানে এখনো আসেনি। তো কার্বন কার্বন মনোক্সাইড হয়ে গেল, ওজোন হয়ে গেল, যে লেয়ারের কথা বলছিলাম ইউভি, ওজোন কি কাজ করতো, ইউভি কিরণ গুলোকে কি করে দিত, ইউভি কিরণ গুলোকে পৃথিবীতে আসতে দিত না, ঠিক আছে। তারপরে সালফার ডাই অক্সাইড হয়ে গেল, নাইট্রোজেন ডাই অক্সাইড হয়ে গেল। তো এগুলো হালকা করে দেখে নিবা, কিন্তু সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবচেয়ে বেশি কোনটা আছে আর সবচেয়ে কম কোনটা আছে, ঠিক আছে, মনে রাখবে। তো এখানে আহ আমরা উপাদানও দেখে নিচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছ ব্লুটা, এতটা হয়ে গেল তোমার নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে। আর এটা যে গ্রিনটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল তোমার গিয়ে অক্সিজেন, আর এটা হয়ে গেল আর্গন, ঠিক আছে।
আর একটা আর বানিয়ে নাও লেয়ারটা, এর মধ্যে ধরে নাও সব বাকি যত গ্যাস আছে সব এর মধ্যেই আছে, ঠিক আছে। এবার আমরা দেখছি পরিবর্তনশীল গ্যাসীয় ও অন্যান্য উপাদানগুলো। ঠিক আছে, যে পরিবর্তনশীল গ্যাসীয় গুলোকে মানে গ্যাসগুলো দেখলাম, তার মধ্যে কি ছিল, জলীয় বাষ্প H2O, এর পরিমাণ দেখে নিয়েছি 0 থেকে 4% পর্যন্ত পরিবর্তিত হয়। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে এর পরিমাণ বেশি হয় এবং উচ্চ মানে অক্ষাংশে কম হয়। তো এখানে তো বুঝতে পারছো যে জলীয় বাষ্পটা কোথায় কোথায় বেশি পাওয়া যাবে, সূর্যের হিট যেখানে আছে, সূর্যের হিট যেখানে আছে, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল পৃথিবী, এটা হয়ে গেল 0 ডিগ্রি, সবচেয়ে বেশি হিট কোথায় পড়ে, এখানেই তো পড়ে, সবচেয়ে বেশি কোথায় পড়ে 0 ডিগ্রিতে। তারপরে হয়ে গেল কর্কট ক্রান্তি রেখা, তারপরে হয়ে গেল মকর ক্রান্তি রেখা, ঠিক আছে। তো সূর্য এখান থেকে এখান পর্যন্ত কি করে, মানে আসা যাওয়া করে। তো এই এই এটা এই লেয়ার গুলোকেই তো গরম করে, ঠিক আছে। তো বাকি যে এগুলো বেঁচে গেল, এগুলোতে সবচেয়ে কম থাকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে। তো বুঝতে পারলে, তো যেখানে সূর্যের হিট আছে সেখানে কি আছে, মানে জলীয় বাষ্প পাওয়া যাবে। তো এগুলো কোথায় পাওয়া যাবে, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে, মনে রাখবা। এবং উচ্চ অক্ষাংশ মানে উচ্চ অক্ষাংশে কম পাওয়া যাবে। কার্বন ডাই অক্সাইড CO2 বায়ুমণ্ডলে এর গড় পরিমাণ কত ছিল, 0.033%, ঠিক আছে। তো উদ্ভিদ জগতের জন্য অপরিহার্য এবং এটি একটি গ্রিন হাউস গ্যাস। প্রশ্ন যদি তোমাদের বলে যে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ বলো, তো কি বলবা, CO2। CO2 কি আছে, একটা গ্রিন হাউস গ্যাসও আছে, ঠিক আছে। তো উদ্ভিদ জগতের জন্য এটা কি আছে, অপরিহার্য। উদ্ভিদদের জন্য কি আছে, যেরকম আমাদের অক্সিজেন লাগে সেরকম উদ্ভিদের কি লাগে, CO2, ঠিক আছে। এরোসল বা ডাস্ট পার্টিকেল গুলো, সেটা আবার কি দেখে নিচ্ছি। এরোসল বায়ুর ভাসমান শুকনো কণা, বায়ুতে যে ভাসমান শুকনো কণাগুলো আছে ছোট ছোট, এর উৎস হলো কলকারখানা, যেখান থেকে বের হচ্ছে গাড়ির ধোঁয়া, আগ্নেয়গিরির ছাই, লবণ কণা ও মরুভূমির ধুলো। অন্যান্য পরিবর্তনশীল গ্যাসের মধ্যে আছে তোমার CH4, মিথেন হয়ে গেল, ওজোন হয়ে গেল O3, সালফার ডাই অক্সাইড হয়ে গেল SO2, নাইট্রোজেন ডাই অক্সাইড হয়ে গেল NO2, সামান্য পরিমাণে থাকে, ঠিক আছে। তো এগুলো তোমরা কিছু যে যেরকম সংকেত গুলো আছে এগুলো মনে রাখবা, ঠিক আছে। তো আজকের লেকচার এত দূরই ছিল আমাদের। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, তো তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আর যে কোনো ডাউটই থাকুক না কেন, ক্লাসের মধ্যে থেকে হোক এবং ক্লাসের বাইরে যেগুলো মানে রিলেটেড আছে পড়াশোনা নিয়ে, তো সেগুলো তোমরা এখানে করতে পারো, ঠিক আছে, কমেন্ট বক্সে। এবং ক্লাসটা কেমন লেগেছে তোমাদের সেটাও ফিডব্যাক অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমরা ফিডব্যাক দিচ্ছ না, সেই থেকে আমাদের মোটিভেশনটা ডাউন হচ্ছে, ঠিক আছে। তোমরা যত ফিডব্যাক দিবে ততই তো আমরা মোটিভেট হয়ে কাজটা করব, আরো ভালো করে লেকচার গুলোকে বানিয়ে নিয়ে আসবো। কিন্তু তোমাদের দিক থেকে কোনো ফিডব্যাকই নাই। আর নিজের বন্ধুদের সাথে লাইক শেয়ারও করো, ঠিক আছে, যেগুলো ভালো জিনিস আছে সেগুলোকে শেয়ার করতে হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।